নমস্কার, আমার পুরুলিয়া মাধ্যমিক প্রস্তুতি 2025-এ আপনারা সবাই স্বাগত। আজকে আমরা চলে এলাম আরেকটা এপিসোড নিয়ে। আজকের বিষয় কিন্তু ইংরেজি। আমাদের সাথে দুই অভিজ্ঞ শিক্ষক আছেন, আমরা একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা যাব ডান দিকে, সম্মানীয় প্রভাত মুখোপাধ্যায়, বিভূতিনাথ বিদ্যাপীঠ হাই স্কুলের তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক, দীর্ঘ 23 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। তিনি আমাদের সঙ্গে আছেন। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমরা। নমস্কার। এবং সঙ্গে আছেন আমার বাঁদিকে সম্মানীয় লক্ষ্মীকান্ত মাঝি মহাশয়, পুরুলিয়া জিলা স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক, দীর্ঘ 29 বছর তিনি শিক্ষকতা করছেন। স্যার অনেক ধন্যবাদ। আমার পুরুলিয়াতে আপনারা দুজনেই স্বাগত। আজকে ইংরেজি বিষয়ের যে আলোচনা, সেই আলোচনায় যাব, কিন্তু প্রথমেই আমি প্রভাত বাবুকে জিজ্ঞেস করবো, স্যার ইংরেজি বিষয় বললেই ছেলে মেয়েদের মনে একটা ভীতি সঞ্চার, কেমন যেন একটা ভীতি থাকে ইংরেজি বিষয়টার উপর। প্রথম তো এই ভীতিটা কাটিয়ে ওঠা দরকার। আপনার কি পরামর্শ স্যার? মানে মাধ্যমিক পরীক্ষার উপরে কেন্দ্র করে আমরা যদি ভীতি বলি, তাহলে এই যাদের ভীতিটা অলরেডি তৈরি হয়ে গেছে তাদেরকে তো আমরা এই মুহূর্তে মানে কাটানোর রাস্তা আমরা বলে দেবো, কীভাবে সিলেবাস তৈরি করলে বা কিভাবে প্রিপারেশন নিলে অনেকটা সুবিধা হবে। আর ভীতিটা পাওয়ার কিছু কারণ নেই। তার কারণ হচ্ছে আপনার প্রথম থেকে কিছু না, একটু সিনসিয়ারিটি নিজের মধ্যে রাখা, আর কিছু জিনিসের উপরে গুরুত্ব দেওয়া, ইংরেজির বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেগুলোকে তুলে ধরা, আর একটু সহজ করে ভাবা। স্কুলে যে সকল শিক্ষক মহাশয় থাকেন তাদের কাছে ক্লাসরুমে যেটুকু যা হচ্ছে তার বাইরেও গিয়ে তারা যদি সহযোগিতা চায়, সব শিক্ষকই তাকে সহযোগিতা দেবেন। এবং ভয়টা মন থেকে কোনোভাবে ইংরেজির জন্য আনা যাবে না। যদি তার মানে ভালো লাগাটা তাকে তৈরি করতে হয়। প্রিপারেশনের ঘাটতি থাকার জন্য অনেক ক্ষেত্রে অনেক ছেলেমেয়ের ভয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছেলেমেয়েদের দেখি, জিজ্ঞাসা করলে পাই রাইটিং স্কিলে ভীতিটা বেশি সব ছেলেমেয়েদের। রাইটিং স্কিলের ভীতিটার কারণ হচ্ছে মূলত আমরা ট্রান্সলেশন মেথডের দিকে না গিয়ে আমরা একটু মেকানিক্যাল মেমোরাইজেশনের দিকে চলে যাই, রাইটিংটা মুখস্থ করা এইগুলো। এটা না করে একেবারে প্রথম থেকে খুব ছোট ছোট বাক্যে, দরকার পড়লে সরল বাক্যেই একটা করে সেন্টেন্স তৈরি করা। এবং ফার্স্ট যেটা দরকার আমি মনে করি সেটা হচ্ছে যে ভার্ব ফর্ম যেগুলো আছে, মানে আপনার প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপাল, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপাল, এই যে ভাগগুলো আছে এইগুলো আপনাকে মেমোরাইজ করতেই হবে। যত কষ্টই হোক ওগুলো আগে মুখস্থ করতে হবে, ওর মানেটা নিজের কাছে তৈরি করতে হবে। তারপরে আপনার এরপরে ও দেখবেন সাবজেক্ট আর ভার্বটা যদি বসাতে পারে, ফ্রেজগুলো বসানো এমন কিছু কঠিন নয়, ওগুলো আস্তে আস্তে ও তৈরি করতে করতে শিখে যাবে। এবারে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সেন্টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস, এগুলো ওর মানে ভীতি তৈরি করার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে অভ্যাস। মানে নিয়মিত, যেমন ও যদি বাংলা ভালোবাসে, বাংলাটা যদি ও 1 ঘন্টা সময় দেয়, ইংরেজিটা ভালোবাসে না বলে সরিয়ে রাখে, চেষ্টা করে যে যা ওই কোনো রকমে পেরিয়ে গেলেই হবে। এটা না করে ওকে ইংরাজিটাকেও বাংলার মতো করে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর যদি ও ওই জায়গাটাতে ওর কোথাও মনে হয় যে আমার ভীতির মূল কারণ হচ্ছে ওর অজ্ঞানতা, মানে ওই জিনিসটা সম্পর্কে ওর অজ্ঞতা না থাকার জন্য, ইগনোরেন্স থেকে এটা করে, তো সেইটা ওকে মাস্টারমশাইয়ের সামনাসামনি এসে উপস্থিত হয়ে বলতে হবে আমার এই জায়গায় এই অসুবিধাগুলো আছে। ক্লাসে না বলতে পারলে অনেক সময় বন্ধু বান্ধবদের কাছে লজ্জা পেয়ে ক্লাসে বলে না, ব্যক্তিগতভাবে শিক্ষকের কাছে গিয়ে যদি বলে, নিশ্চয়ই তার এই ধরনের সমস্যাগুলো একটু একটু করে কেটে যাবে। এবং একটু মানে নিয়মিত চর্চার মধ্যে নিজেকে রাখতে হবে। আমি আশা করি আজকাল বাংলা মিডিয়ামের গ্রাম বাংলার ছেলেরাও কিন্তু ইংরেজিতে কোনো রকমে কম নম্বর পাচ্ছে না। সামনের একটি ভালো ছেলে যদি পাশে থাকে বা ক্লাসে যদি একটি ভালো ছেলে থাকে, তার কাছে গিয়েও জানার ইচ্ছেটা তাদের রাখতে হবে। তাহলেই কিন্তু ওখান থেকেও মানে লজ্জা জিনিসটাকে একটু সরাতে হবে। তাহলেই দেখবেন এই ভীতিটা আমি মনে করি অনেকাংশে কেটে যাবে। হ্যাঁ, ইচ্ছেটা থাকতে হবে, ভালোবাসা রাখতে হবে, আর একটা নিয়মিত চর্চা। হ্যাঁ, বিশেষ করে গ্রামের ফার্স্ট জেনারেশন ছেলে মেয়েদের ক্ষেত্রে কনসাস গার্জিয়ানরা হয়তো নিজেরা তৈরি করিয়ে নেবে শহরের দিকে বিশেষ করে, কিন্তু গ্রামের ফার্স্ট জেনারেশন লার্নারদের বাড়িতে দেখাবার কেউ নেই। তাহলে ওরা হয়তো একটা জিনিস আটকে গেল,
তো সেখানে পরের দিন স্যারকে গিয়ে বলতে হবে যে স্যার আমার এই জায়গাটা বাড়িতে দেখছিলাম আটকে গেল, তাহলে আপনি এটা করে দেন। আর আটকে গেলটা যদি আটকে রেখে দেয় তাহলে কিন্তু আরও কাটাতে পারবে। কোনোদিন সহজ হতে পারে, একদমই ঠিক। কোনোদিন সহজ হতে পারে। স্যার যদি কিছু যোগ করেন ব্যাপারটাতে। না, ইংরেজিতে কি হচ্ছে, ইংরেজি অত্যন্ত সহজ, বাংলার থেকেও সহজ, অনেক সহজ। কিন্তু জেনারেলি আমাদের ওটা করা হয় কি, ইংরেজিটা কঠিন করিয়ে দেওয়া হয়, কঠিন করে যা ইংরেজিটা খুব জটিল, পারবো না। ওই যে প্রথম থেকে মাথার মধ্যে একটা নেগেটিভ ধারণা একটা চলে এলো, যার জন্য সেই নেগেটিভ ধারণাটা কাটাতে গেলে ছেলেকে একটু ফোকাস করতে হবে, বা সেটার উপর একটু জোর দিতে হবে যে না আমার এটা করা চলবে না, বা স্যারদের সাথে আলোচনা, কমিউনিকেশন চাই। তাতে যদি লজ্জা পাই, পার্সোনালিও দেখা করা উচিত শিক্ষকের সাথে। আমার মনে হয় অনেকটা সহজ, ওদের কাছে সহজ হবে। আরেকটা বিষয় সবথেকে জরুরি, সেটা হচ্ছে যে ট্র্যাকটা ক্লিয়ার থাকে, যে আমার কি সিলেবাস আছে, কি ধরনের পড়াশোনাটা করা উচিত, এবং নাম্বারটা ঠিক কিভাবে বিভাজিত হয়ে আছে, অর্থাৎ কোন নাম্বারটাকে আমি কিভাবে টার্গেট করব। এই প্রসঙ্গে বলতে গিয়ে লক্ষ্মীকান্ত স্যারকে বলবো, স্যার একটু সিলেবাসটা একটু ডিটেলসে যদি বুঝিয়ে বলেন, তার সঙ্গে নাম্বারের বিভাজনটা। সিলেবাস ইংরেজি মাধ্যমিকের সিলেবাসটা খুব সোজা, আমার মতে খুব সোজা, কেননা আমাদের টোটাল হচ্ছে 8টা লেসেন, তার মধ্যে 4টা প্রোজ 4টা পোয়েম। এরপর গতবারে একটা প্রোজ একটা পোয়েম পড়ে গেছে, আমরা ধরে নিচ্ছি ওখান থেকে জেনারেলি রিপিট হবে না, তাহলে বাকি 6টা, সেটাও কিন্তু ছোট টেক্সটগুলো, ওইগুলো খুব সুন্দর করে যদি ভালোভাবে পড়ে কোনো অসুবিধা নেই। প্লাস নাম্বার ডিভিশনটা হচ্ছে কি, আপনার প্রোজ থেকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ থাকছে 1x5, মানে 1 নাম্বারের 5টা, আর এসএ কিউ থাকছে 1 নাম্বারের 3টা, মানে 5 আর 3 8 হয়ে গেল, আর 2 নাম্বার করে থাকবে 2টো, এলএ কিউ বলছে, টোটাল ওখানে 12 নাম্বার। আর পয়েমও ঠিক, এমসিকিউ থাকবে 4, আর এলএ কিউ থাকবে 4, 2x2 4, মানে 12 8 20 হয়ে গেল, ঠিক আছে। তেমনি আনসিনও হচ্ছে টোটাল আমাদের 20। আনসিনের ক্ষেত্রে কি হয়, ওখানে এমসিকিউ থাকছে 6, আবার এলএ কিউ থাকছে 1 + 1x2, মানে ওখানে 6, প্লাস 2x2, ওটা এলএ কিউ, ওটা বলছে 2x4, হ্যাঁ 2x4, সেটা হচ্ছে হ্যাঁ 2x4 8 নাম্বার, টোটাল 20। এই যে টোটালটা আমরা যদি দেখি, আর গ্রামার হচ্ছে সব এসএ কিউর মতোই, ওটা হচ্ছে 1x12, মানে 12 নাম্বার, আর 2 নাম্বার করে ওয়ার্ড মিনিং থাকে, ভোকাবুলারি, সেটা 20 নাম্বার। এখানে দেখুন এমসিকিউ যদি আমরা দেখি, একটু যদি কেউ পড়ে, এমসিকিউ যদি একটু ঠিকঠাক টেক্সটটা পড়া থাকে, ওখান থেকেই কিন্তু 5 নাম্বারটা আরামে চলে আসবে। এরপর ভালো ছাত্রদের জন্য কি হচ্ছে, ভালো ছাত্রদের জন্য রাইটিংয়ের উপর কতটা সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে, নিজের অরিজিনালিটি কতটা আসছে সেটার উপর, এবং সেটার উপরেই কিন্তু টোটাল মার্কসটা। এবং এখানে ওয়ার্ড মিনিং যদি ঠিকঠাক করে থাকে, তাহলে ভালো মার্কস অবশ্যই হবে। মানে আপনি বলছেন যে যদি আমরা ছাত্রছাত্রীরা ভালো করে টেক্সট বুকটা পড়ে, তাহলে কিন্তু সিনের যে নাম্বারটা, হ্যাঁ সেই নাম্বারটা যদি আমরা টোটাল আপনার কথা অনুযায়ী ধরি, তাহলে সিন 20 নাম্বার, আনসিন 20 নাম্বার, গ্রামার হচ্ছে আপনার 20 নাম্বার, আর 12 8, আর রাইটিং স্কিল হচ্ছে 30 নাম্বার। টোটালি 90 নাম্বারের যে বিভাজনটা, এটার মধ্যে সিন নাম্বারটা অনেকটাই স্কোর করা যেতে পারে যদি টেক্সট বুকটা খুঁটিয়ে পড়া যায়, এটা পুরোটাই স্কোর করা যাবে, এখানে নাম্বার কাটার খুব একটা জায়গা থাকে না। স্যার ভূত স্যারের কাছে যাব, যে ব্যাকরণ, গ্রামার অনেকটা আমরা যখন পড়াশোনা করেছি, তখন স্যাররা বলতেন যে গ্রামার হচ্ছে অঙ্কের মতো, পারলে পুরো নাম্বার, আর না হলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা ওখানে থেকে যায়। তো স্যার আপনি একটু বুঝিয়ে বলুন যে গ্রামারটা ছেলেমেয়েরা কিভাবে বুঝবে। এখন মাধ্যমিক ক্ষেত্রে যেটা সিলেবাস করেছে ওরা, গ্রামারে যেটা আমাদের মাধ্যমিকে পরীক্ষায় আসছে আজকাল, সেটা হচ্ছে প্রথমে 3 নম্বর প্রপার ভার্ব ফর্মস, ব্র্যাকেটে মানে একটা সেন্টেন্স, একটা হয়তো সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের মাঝে একটা গ্যাপ দিয়েছে, দিয়ে সেখানে 3টে অপশন দিয়েছে ভার্বের, অপশনগুলো কিন্তু দেওয়া আছে, ও শুধু সিলেক্ট করবে, করে লিখবে, একটু সেন্স থাকলে সিলেক্ট করে লিখবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 3 নম্বর, ওখানে 3টে, আর একটা আছে আর্টিকেল প্রিপোজিশনস আছে 3 নম্বর, আর আছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বও আছে আপনার 3 নম্বর।
তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেড বলে যেটা আছে, মানে আপনার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পার্টস অফ স্পিচ চেঞ্জ, এরকম ধরনের নেগেটিভ অ্যাফার্মেটিভ এই ধরনের যে কিছু অংশ আছে সেগুলো আপনার করা আছে 3 নম্বর। আর সর্বশেষ গ্রামারের সাথে একটা ইনক্লুড করা আছে আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং সিলেক্ট করা, যেটা ভোকাবুলারি টেস্ট বলছে। তো প্রথমে আমি একটু ভোকাবুলারিটা নিয়ে বলি। দেখুন, ওই যে লক্ষ্মীদা বললেন একটা ভালো কথা, যে ছেলেটা যদি সিন প্যাসেজটা পড়ে এবং ভালো করে পড়ে, আপনি ভাবুন তো ঠান্ডা মাথায়, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো টেক্সটের গদ্য বা পদ্য পড়েছে তার প্রতিটা আননোন ওয়ার্ড যদি সে মনে রাখে এবং তার কিছু কিছু যদি সিমিলার এবং অপোজিট শব্দগুলো ও যদি নিতে পারে, দুটোকে একটা করেও যদি নিতে পারে, তাহলে আপনি বলুন না কতটা ভোকাবুলারি স্টক তার হতে পারে। আলাদা করে আমি ছেড়ে দিলাম যে বাড়তি ইংরেজি পড়ো, বাড়তি রিডিং অন্য বই পড়ো, কিচ্ছু দরকার নেই, ছেড়ে দিলাম, এটা কিচ্ছু থেকে দরকার নেই। কত শব্দ তার স্টক হয়ে যাবে। পরে তো ঠিক আছে, আরো কিছু আনসিন প্যাসেজ সে প্র্যাকটিস করলো, সেখান থেকে কিছু নতুন নতুন শব্দ পেলো, সেগুলো জানলো, সব ঠিক আছে। কিন্তু আপনি ওইটুকু ভাবুন, টেক্সট বইটা কি 5 to 10 পর্যন্ত যদি কেউ পড়ে এবং সেটা যদি প্রতিটা শব্দের মানে ক্লিয়ার করে, তাহলে তার ভোকাবুলারি যে প্রচুর মানে স্টক হবে, স্টক হয়ে যাবে তার, 1 নম্বর। আর একটা হচ্ছে যারা মাধ্যমিক দেবে 25-এ, আমি তাদেরকে বলবো এই যে আনসিনে যে প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিংটা দেয়, ওদের একটা বোঝার সুযোগ সুবিধা অনেক সময় থাকে। দেখবেন ওই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচটা একটু মাথায় রাখলে ভালো হয়। মাথায় রাখতে মনে করেন একটু নাউন ওয়ার্ড দেওয়া আছে, তাহলে ওর একটু কনসেপশন নিতে হবে যে আমার কোথায় কোথায় নাউন ওয়ার্ডগুলো আছে আনসিনে, তাহলে আমি নিশ্চয়ই সেই জায়গা থেকে একটু বেছে নেওয়ার ক্ষেত্রে একটু সিলেকশনের সুবিধা হয়। বা কোথাও অ্যাডজেক্টিভ আছে বা কোথাও অ্যাডভার্ব আছে, সেইগুলোকে একটু যদি খুঁজে নেওয়া যায়, বা কোথাও ভার্ব আছে, এই ধরনের শব্দগুলো একটু চয়ন করতে পারলে সে ওখান থেকে খানিকটা, হ্যাঁ, কিছুটা দেখবেন মানে ইয়ের থেকেও, মানে অভিজ্ঞতা, ওর বারবার প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকেও কিন্তু ও অনেক সময় লাগিয়ে দেবে, ঠিক ঠিক জায়গাটায় চলে যেতে পারবে। হয়তো আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট ভাবতে পারেনি, কিন্তু দেখা যাবে যে ওর অ্যাপ্রক্সিমেট আইডিয়াটা কাজ করে যাবে ওই কনসেপশনটা যদি ও রাখতে পারে, আর তার সাথে ওই শব্দগুলোকে যদি ও একটু চিন্তা করে। এবারে কিছু ছেলে ভালো আছে যারা ওয়ার্ড স্টক তাদের প্রচুর আছে এবং অনেকেই পারে, তারা ঠিক আছে। আমি বলছি বিশেষ করে যারা এই আপনি বলছেন দুর্বলতা আছে, বা যারা মানে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি দেখেছি গ্রামের ছেলে মেয়েরা যেটা ওয়ার্ড মিনিংটা ভয় পায় এবং তারা শুধু একটু হল কালেকশনের দিকে তাকিয়ে থাকে যে ভাই একটু যদি পাওয়া যায়, কিন্তু না করে আমি বলবো তাদের আরো অনেক ভালোভাবে, আমি যেটা বললাম লক্ষ্মীদা হয়তো সহমত হবেন, যে ওই জায়গায় যে ও যদি একটু ওই নাউন, প্রোনাউন বা কোন ওয়ার্ড দিয়েছি সেই ওয়ার্ডটাকে আনসিন থেকে সেই জায়গাটাকে সিলেক্ট করা, একটা ভার্ব দেওয়া আছে, তাহলে ভার্ব ফর্ম দেওয়া আছে, তাহলে এই ভার্ব গুলো কোথায় কোথায় আছে, কোশ্চেনে যে পার্সন সুইচ ফর্মে থাকে সেই ওয়ার্ডটা কিন্তু সেই একই ফর্মে আনসিনে আছে। আর একটু এখানে যদি নাউন আছে তাহলে ওখানে ওকে ধরে নিতে হবে এখানেও নাউন আছে, এখানে যদি ভার্ব ফর্মে আছে এখানেও কিন্তু ভার্ব ফর্মে আছে, এখানে যদি অ্যাডজেক্টিভ আছে তাহলে এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ আছে, তাহলে কিন্তু সহজে হবে, আরেকটা জিনিস আনসিন পড়ার আগে একবার ভোকাবুলারিটা একটু দেখে নিল কোন কোন ভোকাবুলারি, তাহলে মাথায় একটু স্ট্রাইক করলো যে এই তিনটে ওয়ার্ড নোট করে রাখতে পারলো। তারপর আনসিনটা যদি বারবার পড়ে সেই ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি মোটামুটি তার একটা ধারণা হবে যে এটা এইটা হবে, একটা আইডিয়া চলে আসবে। ওইটা ওর মানে ভীষণ কাজে লাগবে ওইভাবে। আর একটা হচ্ছে যে ও যখনই ওই মানে ইয়েতে যাবে, ও যখনই ধরুন একটা প্যাসেজের কিছু তো মানে, আমি বলছি সব মানেগুলো হয়তো বোঝা সম্ভব নয়, কিন্তু ও তো মানে সেন্টেন্সটার 80% মিনিং করে নিতে পারবে হয়তো অনেকে। সেই জায়গায় গিয়ে ও কিন্তু একটা ওর আইডিয়া কাজ করে যাবে, যে যখন ওই নাউন ভার্ব গুলো ভাবনা চিন্তা করে সেই দিক থেকে একটা কাজ করে, ওটা ওর খুব জরুরি। আমাদের ছেলেরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজটা কনসেন্ট্রেটেডলি পড়ে না, কনসেন্ট্রেশনটা দিয়ে পড়তে হবে। ওই যে 15 মিনিট সময় এক্সট্রা দেওয়া হয়, ওই টাইমটা ওর কাজ হচ্ছে কোশ্চেনটা ভালো করে দেখে নেওয়া, ভালো করে পড়া। তাহলে কি হবে, ওই সময়টাতেই ও অনেকটা মানসিক তৈরি হয়ে যাবে যে আমাকে এই জায়গা করতে হবে। তো এটা হচ্ছে ভোকাবুলারির দিক থেকে একটা পয়েন্ট। আর এবারে আপনার এই যে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমাদের যেটা সিস্টেম করা আছে মাধ্যমিকের খাতা দেখার নিয়মে, সেখানে বলা আছে আপনার যে যদি ও মনে করুন একটা শব্দ হয়তো মনে করুন পাস্ট টেন্সে আছে, কিন্তু আমাদের যে লিস্টটা দেওয়া থাকে মানে ফ্রেজাল ভার্বের, সেখানে আপনার শুধু প্রেজেন্ট ফর্মটা দেওয়া থাকে, পাস্ট ফর্মটাতে কোনো ফর্ম মানে ভার্বের
ট্রান্সফরমেশনটা দেওয়া থাকে না, শুধু প্রেজেন্ট ফর্মটা দেওয়া থাকে। এবারে তাকে কন্টিনিউয়াস করতে হবে না পাস্ট পারফেক্ট করতে হবে না পাস্ট পার্টিসিপেল করতে হবে, সেই জায়গাটা তাকে তৈরি করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, ওরা আমাদের নিয়ম আছে যে যদি মনে করুন হয়তো ওখানে প্রেজেন্ট ফর্মে উপরে হয়তো পাস্ট ফর্ম আছে, আপনি নিচে প্রেজেন্ট ফর্ম আছে, হয়তো ওইটাই বসিয়ে দিল, ওইটাই হবে, কিন্তু পাস্ট ফর্মটা লিখলো না, প্রেজেন্ট ফর্মটা চেঞ্জ করলো অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার দেওয়া হবে, ওখানে ফুল মার্কস দেওয়ার ইয়ে নেই। কিন্তু ওকে যদি আমরা এবার ও যদি ওইটা টেন্সটা চেঞ্জ করে দেয়, তাহলে তখনও ফুল মার্কস পাবে। তাহলে হ্যাঁ স্যার, কন্টিনিউয়াস টেন্স ফর্ম থাকলে আইএনজি করতে হবে, আবার পাস্ট থাকলে পাস্ট ফর্ম করতে হবে, পাস্ট পারফেক্ট বা পাস্ট মানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হলে সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এই জায়গাগুলো একটু ওয়াচ করতে হবে, লক্ষ্য করতে হবে। আর শুধু শুধু নাম্বারটা দিয়ে লাভ নেই। ও জানে হয়তো, এমন আমি দেখেছি বহু ছেলে ওইটাই বসাচ্ছে, ঠিক ওয়ার্ডটাই বসাচ্ছে, ওইটাই চুজ করেছে, রাইট ওয়ার্ড চুজ করেছে, কিন্তু ফর্মটা চেঞ্জ করলো না, তারপরে হাফ নাম্বার করে পেয়ে গেল। সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো ওইটা কেয়ারফুল হতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমি ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে বলবো ছেলেদের, যে ধরো এমন হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন যে কাম, অ্যাপিয়ার, অ্যারাইভ, এই তিনটে ওয়ার্ড হয়তো ও হয়তো শুধু অ্যারাইভটা মুখস্থ করে গেছে, অ্যারাইভ ইকুয়াল টু টার্ন আপ, এরকম একটা মুখস্থ করে গেছে, কিন্তু দেখা গেল অ্যাপিয়ার এসে গেছে কি কাম এসে গেছে, তখন ও আর খুঁজে পাচ্ছে না, বা ও ভাবছে তাই তো আমার ম্যাচ করলো না। কিন্তু ওকে একটা কথা ভাবতে হবে যে ওয়ার্ডটা মিনিংটা আমার কাছে ফ্যাক্টর, মানে ওখানে যদি মানে উপস্থিত হওয়া বোঝায়, কাম হোক বা অ্যারাইভ হোক বা অ্যাপিয়ার হোক, তাহলে আমার উপস্থিত হওয়া বুঝালেই ওটা কিন্তু টার্ন আপই হবে। এই জায়গাটাও ওকে কিন্তু মাথায় রাখতে হবে, মানে ওইটা খুব প্রয়োজন আছে। নাহলে ও অনেক সময় ও দেখে যে না তাই তো এরকম হলো না। আর সত্যি কথা বলতে আপনার এই ফ্রেজাল ভার্বটা কিন্তু মেকানিক্যাল মেমোরাইজেশন, ও কিছু করার নেই, আপনাকে এই ওয়ার্ড এই ভার্বের জন্য এই ফ্রেজাল ভার্ব বসবে, এটা ওকে মুখস্থ করতে হবে। আমরা দেখেছি, আমি ম্যাক্সিমাম আমি দেখেছি, বেশি করতে হবে না ওদেরকে, 40টা কি 50টা মোটামুটি আপনার যে টেস্ট পেপার গুলো বের হয় বাজারে, 40 থেকে 50টার মধ্যেই থাকে। 50টা বাজারে যে টেস্ট পেপার গুলো পেলে, সেই টেস্ট পেপার থেকে 40-50টার মতো যদি ও করে নেয়, মানে ওর টোটাল ওইরকমই বেরোবে, ওর মধ্যে থেকেই ওর মধ্যেই দেখবেন যে কোথাও মিস হচ্ছে না, একটাও মিস হবে না, একদম ঠিক। বেশি পরিশ্রম না, ওরা কি করে, ওরা ভাবে যে আমরা মাধ্যমিকে ইংলিশ প্রতিদিন মুখস্থ করতে থাকি, ওটা না। আপনার ওই ক্লাস, ও তো ফ্রেজাল ভার্ব শিখছে ক্লাস 9 থেকে শুরু, আমি মেনে নিচ্ছি যে 9-এ, যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা 8-এও শিখছে, সেটা আলাদা। আমি ধরে নিলাম ও ক্লাস 9-এ, তাকে ওকে ক্লাস 9-এ চুজ করে নিতে হবে যে আমাকে এরকম মোটামুটি আসতে সম্ভাব্য যে কোশ্চেনগুলো, মানে ওই যে বললাম তো আপনাকে, যে টেস্ট পেপার থেকে হোক, কোশ্চেন ব্যাংক থেকে হোক, যেগুলো আসছে সেইগুলো ধরেও যদি এগোয়, তাহলে মোটামুটি 50টা ম্যাক্সিমাম ও যদি রেডি করে নেয়, ও অটোমেটিক্যালি ওর মধ্যেই থাকে, ওর বাইরে কোনোদিন আজ পর্যন্ত আমি দেখিনি গেছে কিনা। এরপরে আপনার ধরুন আর্টিকেল প্রিপোজিশনের যে জায়গাটা আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় টাফেস্ট এরিয়া অফ ইংলিশ গ্রামার, সেটা হচ্ছে যে আর্টিকেল প্রিপোজিশন। তার কারণ হচ্ছে আর্টিকেল প্রিপোজিশনের বসার এত নিয়ম এবং এত পদ্ধতি, মানে আপনি ধরুন একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের জন্য একটা পার্টিকুলার প্রিপোজিশন আছে, হ্যাঁ। আপনি কখনো বলছেন ডাই অফ, মানে মারা গেছে ম্যালেরিয়া, আবার কখনো হবে ডাই ইয়েতে চলে যেতে হবে, অন্য ভার্ব বাই ফর হয়ে গেল, ডাই ফর হয়ে গেল, আবার কখনো ডাই অফ হয়ে গেল, তাহলে কখন ডাই অফ কখন ডাই ফর, হ্যাঁ, এরকম জায়গাগুলো কিছু আছে। ডিপেন্ড হলে অন হবে, আবার কোথাও আপন হবে, এগুলো নির্দিষ্ট কতগুলো প্রিপোজিশন আছে, তার সংখ্যাটাও অনেক বেশি। তবে কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে মানে ক্লাস 7-8 থেকে অল্প অল্প করে 4টে 5টা 6টা করে করে তৈরি করতে হয়। তো এখন এই যে মাধ্যমিক যারা দেবে, এই মুহূর্তে যারা মাধ্যমিক দেবে বলে তোমরা তৈরি হয়েছো, আমি তাদেরকে বলবো যে প্রিপোজিশনটা দেখো, টেক্সট বইয়েরও বেশ কিছু বাক্য আছে, সেখানেও তো প্রিপোজিশন আছে। তাহলে দেখো কোন কোন শব্দের জন্য কেমন কেমন প্রিপোজিশন ব্যবহার করছে। লক্ষ্মীদা একটা কথা বারবার বলেছে, টেক্সটটা নিখুঁত করে পড়ো, টেক্সটটা খুঁটিয়ে পড়ো, তাতে কতগুলো উপকার দেখো। একটা ভোকাবুলারির জায়গা তৈরি হচ্ছে, ওয়ার্ড স্টক। 2 নম্বর হচ্ছে যে প্রিপোজিশনগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, কোন শব্দের পাশে কি ব্যবহার হয়, কোন ব্যবহার হয়, সেই কনসেপ্টটাও কিন্তু তোমাদের কাছে আসছে। হাতড়ে বেড়ানোটা খুব বুদ্ধিমানের কাজ নয়, সব থেকে বেশি হচ্ছে নিজেকে বুদ্ধি করে নম্বরটাকে আদায় করে নিয়ে আসা, এবং কোন জায়গাতে গেলে আমি কতগুলো প্রিপোজিশন ঠিক ঠিক বসাতে পারবো, এটা আমার বইয়ের টেক্সট বইয়ে অনেক জায়গা আছে। এবারে তোমার তো আলাদা
তোমরা টেস্ট পেপার কষো বা কোশ্চেন ব্যাংক করো, সেখান থেকে তো কিছু কনসেপ্ট তৈরি হচ্ছে বা তোমরা করছো। কিন্তু এটা একটা জায়গা। আর্টিকেলের ক্ষেত্রেও আমি তাই বলবো যে আর্টিকেলের ক্ষেত্রেও, আর তুমি যদি এ অ্যান দি বসানোর 100টা নিয়ম মুখস্থ করতে যাও, সেক্ষেত্রে অনেকটা লেংদি সময়, এবং সেটা করতে গেলে এই মুহূর্তে মাধ্যমিক যারা দেবে তাদের পক্ষে অসুবিধা আছে। বেশি করে উদাহরণ দেখো, থিওরিটা যত, গ্রামারের রুলস অ্যান্ড লস যত বেশি মাথায় ঢোকাতে যাবে, কিছু তোমাকে নিতে হবে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তোমার তুমি যদি উদাহরণ বেশি চোখের সামনে এনে যদি তুমি করো, তাহলে দেখবে তোমার লার্নিংটা একটু ইজি হচ্ছে। এবং কোথায় সেন্সটা তৈরি হচ্ছে, মানে কোন বাই বসছে কেন, আবার কোথাও দেখা যাচ্ছে বাই বসছে না, তাহলে এজেন্ট বাই দিয়ে ভয়েস চেঞ্জ হচ্ছে, আবার কোথাও এজেন্ট বাই না দিয়েও ভয়েস চেঞ্জ হচ্ছে। তাহলে বা কিছু কিছু প্যাসিভ ভয়েস আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক ক্ষেত্রে আছে যেমন প্লিজ শাট দ্য ডোর। তাহলে আমাদের ছেলে মেয়েরা কিন্তু মোটামুটি এটা মুখস্থ করে ফেলে, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। এখন এটা যদি কেউ নাও করে, যদি কেউ লিখেও দেয় প্লিজ লেট দ্য ডোর বি শাট, তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না, ব্যাকরণগত কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে একটা পুরো কনসেপ্ট এটা চলে এসছে যে প্লিজ আছে মানে আমাকে ইউ আর রিকোয়েস্টেড টু করতেই হবে। এটা কিন্তু দরকার হবে না, মাধ্যমিকের ক্ষেত্রে দরকার হবে না। ওরা হয়তো অনেক ছেলেমেয়েরা থাকে যারা মাধ্যমিক দিচ্ছ, তোমরা হয়তো বলবে যে স্যার এরকম গ্রামারের আমাদের তো প্রচুর বই আছে যেখানে ইউ আর রিকোয়েস্টেড টু করা আছে প্লিজ দিকে। না, তোমাকে আমি একটা বাংলা উদাহরণ দিই। তুমি বললে আমাকে দয়া করে 1 গ্লাস জল দাও, একজন বললো দয়া করে আমাকে 1 গ্লাস জল দেওয়া হোক, কি তফাৎ হলো? তাহলে দয়া করে শব্দটা তো আমি পাল্টাইনি, তাহলে কি তফাৎ হলো? তাহলে সেই ক্ষেত্রে এমনি বাংলাতেও যদি ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর করো, ঠিক আছে, কিন্তু যদি কেউ করে প্লিজ লেট দ্য ডোর বি শাট, কোনো সমস্যা নেই। এবং বরঞ্চ সুবিধা হচ্ছে সে যদি অবজেক্টটা দেখতে পায় ভয়েস চেঞ্জে, তাহলে তার লেট দিয়ে করে দিলে কোথাও কোনো অসুবিধা নাই। যত রকমের পদ্ধতি হতে পারে তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারো। একটা জয়েনিং কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তুমি অ্যাডভার্বাল ক্লজ দিয়ে করতে পারো, তুমি নাউন ক্লজ দিয়ে করতে পারো, তুমি রিলেটিভ ক্লজ দিয়ে করতে পারো। যদি করা যায় তোমার কোনো অসুবিধা নেই, তোমাকে একবারে নির্দিষ্ট করে বলা নেই যে এইভাবেই করতে হবে। যদি বলে দেয় রিলেটিভ ক্লজ করো, ডেফিনিট করে দেয়, তাহলে ঠিক আছে। যদি না করে দেয়, কমপ্লেক্স বলে, তাহলে তোমার কোনো সমস্যা নেই। অনেক রকম পদ্ধতি, যেমন একটা অঙ্ক বিভিন্ন ফর্মেটে হতে পারে, ঠিক তেমনি গ্রামারের ক্ষেত্রে ওই ডুয়াস ডাইরেক্টেডের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু কিছু জয়েনিংয়ের ক্ষেত্রে আছে যেগুলো আমরা ফরম্যাটটা আমরা কিন্তু ওই এটা ফলো করতে পারি, নিজে তুমি তোমার মতো করে করতে পারো। এই পাশের ছেলেটি এইভাবে করেছে, ও বিইং বসালো, আমি বসালাম না, এটা ভাবার দরকার নেই। তোমার যদি মনে হয় যে সেন্টেন্সটা ঠিক লিখছি, গ্রামারের ব্যাকরণ আমাদের যেটা মূলত ডুয়াস ডাইরেক্টেডের ফার্স্ট এবং ফরমোস্ট আমাদের কনসাস থাকতে হবে, সেটা হচ্ছে যে বাক্যটির অন্তর্নিহিত মানেটি কোনো পরিবর্তন হওয়া যাবে না। তুমি ফরমেট মানে তোমার সেন্টেন্স চেঞ্জ হবে, সেন্টেন্স ফরম্যাট পাল্টাবে, কিন্তু তোমার অর্থের কোনো রকম বিঘ্ন ঘটা চলবে না। এটা হচ্ছে আমার আর কি। লক্ষ্মীদা এই ব্যাপারে এই ক্ষেত্রে একটু যোগ করে দিই। হ্যাঁ, বলুন। যেমন জয়নিং এর ক্ষেত্রে অনেক সময় বলা হয় জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। সেই ছেলেরা কি করে, সিঙ্গেল মানে সিম্পল বুঝে, সিম্পল ভাবে, আর তখন সেইটা করতে গিয়ে পুরো গ্রামারটাকে পুরো ঘেটে দেয়, পুরো আনসারটাকে পুরো ঘেটে দেয়। সুতরাং এইটা ওই সিঙ্গেল না সিম্পল, ওটা কিন্তু ভালো করে তাকে লক্ষ্য করতে হবে। তাছাড়া না, সিঙ্গেল মানে সিম্পল নয়, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছেলেদের ক্ষেত্রেও দেখা গেছে যে হয়তো আমি ওখানে দিয়েছি জয়েন্ট ইউ সিঙ্গেল সেন্টেন্স, সে সিম্পল সেন্টেন্স করতে গিয়ে পুরোটাই ঘেটে দিয়েছে। আর স্প্লিটিং এর ক্ষেত্রে বারবার বলবো, তোমরা যেগুলো কানেকটিভ শব্দ, কনজাংশন শব্দ, মানে যেগুলো দিয়ে আমরা জয়েনিং করি, সেই শব্দগুলোকে আগে আন্ডারলাইন করো বাদ দেবার জন্য। তারপরে দেখো বাক্যটাতে প্রথমে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব আনার চেষ্টা করো, সাবজেক্ট এবং ভার্বটাকে তৈরি করো, কারণ কোনো বাক্য সাবজেক্ট এবং ভার্ব ছাড়া হবে না। তাহলে আগে তোমাকে যখনই স্প্লিটিং করতে বলবে, তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি কানেক্টিভ ওয়ার্ডগুলো যেগুলো আছে সেই কানেক্টিভ ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করো, দিয়ে সেখান থেকে সেগুলোকে সরিয়ে দাও। তারপরে দেখো আমাকে কোন সাবজেক্ট কোন জায়গা থেকে আমি যাবো। যেমন ধরো আমি বলছি আই স এ ম্যান হু ওয়াজ বেগিং অন দ্য রোড। তাহলে আমি দেখলাম একটা ভিখারিকে যে রাস্তায় ভিক্ষে করছে, তাহলে এখানে দেখলাম হু দিয়ে কানেক্ট করা আছে। তাহলে আমি দেখলাম আই স এ ম্যান, তারপরে হু আছে, তারপরে ওয়াজ আছে। কিছু কিছু ছেলে মেয়ে করবে কি, আই স এ ম্যান পর্যন্ত হয়তো গেল, তারপরে হুটা
হয়তো কাটলো, সে হয়তো ওটা ওই পর্যন্ত, তারপরে ওয়াজ বেগিং অন রোড করে ছেড়ে দিচ্ছে। মানে সে ওই যে কাকে দেখলাম ওই ম্যানটাকে, তুমি ওই ম্যানটাকে ওইখানে সাবজেক্ট হিসেবে বসাও, কারণ ওই ম্যানটাই হু, তাহলে ওকে ওখানে বসাও। আর নচেত তুমি হি করে দাও, কারণ তার পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করতে পারো। তো এইটা অনেক সময় ছেলেরা গোলমাল করে দিচ্ছে, যে ওরা ওই ইনকমপ্লিট রেখে দিচ্ছে, হলে সাবজেক্টটা দিচ্ছে না বা ভার্বটা বসাচ্ছে না, এরকম করে ছেড়ে দেয়। কিন্তু মানে রাখবে ফার্স্ট সাবজেক্ট এবং ভার্ব এই দুটো যেন আগে সিলেকশন হয় স্প্লিটিংয়ের ক্ষেত্রে, আর বাকিটা। এবারে অনেক সময় স্প্লিটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কখনো কখনো কিছু হয়তো কম্পাউন্ড কনজাংশন টাইপের কিছু শব্দ হতো, সো এই ধরনের ব্যবহার হয়তো লাগতে পারে, সেগুলো সে মিনিং করে বসাতেও পারে। যদি কোনো কারণে নাও দেয়, আমরা ভালো ছেলেদের ক্ষেত্রে হয়তো কিছু ইয়ে করব, কিন্তু খারাপ যারা সাধারণ ছেলে আমরা দেখি যে মোটামুটি সে একটা জায়গায় যাচ্ছে, তাকে আমরা কনসিডারেবল নিয়ে যাই এবং নম্বর দিয়ে দিই, তাকে আমরা আটকাই না। তাহলে এই জায়গাটাও তাকে স্প্লিটিংয়ের ক্ষেত্রে এই জায়গাটাও তাকে মাথায় রাখতে হবে, যে আমার মূলত সাবজেক্ট এবং ভার্ব এটা আগে দরকার। আর ওই কানেক্টিভ ওয়ার্ডগুলোকে এবারে একটি ছেলে বলতে পারে যে স্যার আমি একটা সিম্পল সেন্টেন্স আছে, হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, তাহলে এখানে তো স্যার কোনো কানেক্টিভ ওয়ার্ড নেই, তাহলে আমার এখানে আপনি বলছেন প্রথমে কানেক্টিভ ওয়ার্ডটা বাদ দেন, তাহলে তারপরে কি করবে? যখন তুমি এরকম সিম্পল সেন্টেন্সে যাবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আগে কোন সাবজেক্টটা কোন ভার্বটা আছে আগে সেটা নিয়ে নাও, নিয়ে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করে দাও। তারপরে যে পার্টটা পড়ে আছে সেই পার্টটাকে ভাবো, নিশ্চয়ই সেখানে একটা ভার্ব ফর্ম তো আছেই, আর সাবজেক্ট যে ছিল সেই নিশ্চয়ই ওখানে সাবজেক্ট হয়ে আসবে, তাহলে সেখানে সাবজেক্ট তুমি ওখান থেকেই করিয়ে পাচ্ছ। মনে করো হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, তাহলে হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল তো তুমি পেয়ে যাচ্ছ, আই এবং ওয়েন্ট আমার এই সাবজেক্ট ভার্বটা আছে, তাহলে আই ওয়েন্ট টু স্কুল আমি আগে রেডি করি। তারপরে এবার বলবেন হ্যাভিং ইটেন রাইস, তাহলে এখানটা আমার তো সাবজেক্ট ভার্ব পাচ্ছি না, আরে বাবা তাহলে তুমি এখানে দেখলে সাবজেক্ট তো একটাই আছে আই, তাহলে নিশ্চয়ই ওই বাক্যে ওই বসবে, অন্য কেউ আসবে না, তাহলে ওকে আই ওখানেই বসালেন। আর হ্যাভিং ইটেন বলে কোনো শব্দ তুমি দেখোনি, তুমি দেখেছো হ্যাভ ইটেন দেখেছো কি এড কি, তখন তুমি যেগুলো ওয়েন্ট যেহেতু আছে পাস্ট, তাহলে তুমি সেটাকে ইটের পাস্ট ফর্মটা এড বসিয়ে দাও, যেমন তুমি তোমার ওই অনেকে করে কি আই ওয়েন্ট টু স্কুল আর ওই আগে লিখে দিল হ্যাভিং ইটেন রাইস, মানে আর ও ওখানটা বসালো না। এই জায়গাটা বেশিরভাগ সাধারণ ছেলেরা করে ফেলে। তো আমি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি জাস্ট উদাহরণই দিচ্ছি ছেলেদিকে বোঝাবার জন্য, যে মনে করো তোমাকে যদি আমি ট্রান্সলেশন করতে এরকম দিয়ে ফেলি যে মায়ের সাথে দুপুরবেলা রান্নাঘরে আমি খেতে বসি, এটা যদি আমি ট্রান্সলেশন করতে বলি তো ছেলে তো প্রথমে বলো বাবার কি এত লম্বা, এ তো করতে পারবো না, ঘামে যাবে। কিন্তু ও যদি ওকে বেশি চিন্তা করতে হবে না, ও শুধু চিন্তা করুক আমার প্রথম সাবজেক্ট কি, তাহলে আমি আমি আবার ক্রিয়াতে চলে আসুক, তাহলে আমি খাই আই ইট, ব্যাস চুকলো। এরপরে এরপরে ও যোগ করুক না মায়ের সঙ্গে, তাহলে মায়ের ইংরেজি ও মাদার জানে, সঙ্গে মানে উইথ সহিত উইথ, তাহলে উইথ মাই মাদার এটা গেল, তাহলে আই ইট উইথ মাই মাদার। ঠিক আছে, কোথায় খাচ্ছি? ইন দ্য কিচেন, রান্নাঘরে খাচ্ছি। হ্যাঁ, অ্যাট নুন, তাহলে টাইমের আগে সময়ের আগে একটা অ্যাড বসে বা ইন বসে, তাহলে ইন দ্য নুন হোক অ্যাট নুন হোক বসালো। তাহলে নুন দুপুরের ইংরেজি নুন জানি, আমার মায়ের ইংরেজি মাদার জানি, আর আপনার মানে কিচেন রান্নাঘর জানি, তাহলে আমি যদি জানি তাহলে শুধু এখানে প্রিপোজিশনগুলো শুধু যোগ হবে। তো ওই রকম ওইটা আজকে না, আমি বলছি ওই রকম ভাবনাটা শুধু ফার্স্ট প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বটাকে নিয়ে নাও, তারপরে তুমি তোমার ফ্রেজটাকে একটা একটা করে প্রিপোজিশন হোক বা যেভাবে হোক তুমি সেটাকে বসাবার চেষ্টা করো। 2-4 দিন ভুল হবে, 5 দিন 6 দিন ভুল হবে, কিন্তু তারপরে দেখবে তুমি সুন্দর ওরকম একটা সেন্টেন্স লিখে 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 চলে যাচ্ছ, কোথাও কোনো সমস্যা হবে না। খুব সুন্দর আলোচনা হচ্ছে, প্রভাতবাবু খুব বিস্তারিতভাবে গ্রামারটা আমাদের সামনে তুলে ধরলেন, অনেক ধন্যবাদ স্যার। জানি না তোমাদের কেমন লাগছে, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও। এই বিষয় নিয়ে যত আলোচনা যত ব্যাপক আকারে হবে ঠিক ততটাই তোমরা উপকৃত হবে বা তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হবে। গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনার মাঝে যেটা আমরা বুঝলাম স্যার, যে সময় যেহেতু আমাদের হাতে অল্প, সুতরাং ওই নীতি নির্ধারণ এসব ব্যাপারগুলো নিয়ে না মাথা ঘামিয়ে যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি উদাহরণে যাবে, এক্সাম্পল তত ভালো হবে, তত বেশি আমরা প্রস্তুত চোখের সামনে তত এই 2 মাসের জন্য বিশেষ মানে প্র্যাকটিস পারফেকশনের দিকে নিয়ে যাবে। ঠিক একইভাবে গ্রামারের সঙ্গে সঙ্গে একটা বড় নাম্বার কিন্তু বহন করে রাইটিং স্কিল। এই রাইটিং কোর্সেন্টারে একটা
ছেলে মেয়েদের নাম্বার তোলার স্বকীয়তা দেখানোর একটা বিরাট করে যায়। আমি লক্ষ্মীকান্ত স্যারকে এই বিষয়টা বলতে বলবো, স্যার একটু রাইটিং স্কিলটা নিয়ে আপনি একটু বিস্তারিত ছেলেমেয়েদের বুঝিয়ে বলুন। আমাদের ইংলিশ কোশ্চেনটাতে সব থেকে বেশি মার্কস থাকে, সেটা হচ্ছে রাইটিং সেকশনে। রাইটিং সেকশনটাতে একটু যত্নবান হতে হবে। যত্নবান বলতে আবার বলছি, গ্রামার মতো একটা প্র্যাকটিস এবং সেটা স্যারকে দেখিয়ে সেটা কারেকশন করিয়ে নেওয়া, যত করানো হবে তত সুবিধা। তবে এবারে মোটামুটি বলতে পারি যে আমাদের ক্লাস মাধ্যমিকে 9 রকম আইটেম থাকে, রাইটিংয়ের আইটেম। তার মধ্যে জেনারেলি দুটো আসে না, যেমন সামারি এবং ডায়ালগ, ওটা এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। ডায়েরি লেখা, হ্যাঁ, ওগুলো জেনারেলি দেয়নি। আর বাকি যেগুলো রইলো তার মধ্যে থেকে গতবারে কয়েকটা এসছে, যেমন নোটিশ এসছে, মোস্ট প্রবলি এবারে নোটিশটা আসবে না। আর একটা এসছে ইনফর্মাল লেটার, সেটাও মোস্ট প্রবলি আসবে না। তাহলে আমাদের পড়ে থাকছে রিপোর্ট গতবারে যদিও এসছে, তা সত্ত্বেও এবারে কিন্তু রিপোর্ট আসার চান্স আছে। আরেকটা হচ্ছে বায়োগ্রাফি কিংবা প্যারাগ্রাফ, এটার মধ্যে কিন্তু একটা আসবে। আর প্রসেসিং রাইটিং বা প্রিপারেশন রাইটিং, আমরা বিভিন্নভাবে বলতে পারি, কেউ প্রসেসিংও বলে, কেউ প্রিপারেশনও বলে, এটাও কিন্তু আসার চান্স আছে। আর অফিসিয়াল লেটার, আইদার অফিসিয়াল অথবা এডিটোরিয়াল, এই লেটার মধ্যে, দুটো লেটার মধ্যে আমার মনে হয় একটা থাকবে। কিন্তু প্রত্যেকটার একটা কিন্তু ধরন আছে। প্রত্যেক, যেমন নিউজ পেপার রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, যেটা নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে অবশ্যই প্রথমে একটা টাইটেল থাকবে, তারপর বাঁ দিকে টাইটেল পরেই আসবে ডান দিকে কে লিখছে, সেটা বাই স্টাফ রিপোর্টারও হতে পারে, জেনারেলি আমাদের যেটা দেয় স্টাফ রিপোর্টার। আর বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্লেস এবং ডেট, তারপর কিন্তু রিপোর্টটা থাকবে। অর্থাৎ 3টে WH এর উপর, হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়েন, এই 3টে এক্সপ্লেন করলে মোটামুটি আমাদের একটা রিপোর্ট আসবে। কিন্তু রাইটিংটা হচ্ছে আমাদের, আবারও বলছি, এটা পুরোটা প্র্যাকটিস। আর এরপরে বায়োগ্রাফি, সরাসরি বায়োগ্রাফি আসতে পারে। এর কয়েক বছর আগে বায়োগ্রাফি এসছে, আমার মনে হয় এবারে বায়োগ্রাফি হয়তো আসবে না, সেটা হয়তো একটু ঘুরিয়ে এলো, যে ইওর ফেভারিট অথার কিংবা দ্য ম্যান ইউ লাইক মোস্ট, এইরকম আসতে পারে। সুতরাং এটা তো পুরোপুরি নিজের মতো করে। আর বায়োগ্রাফি হলে সুন্দর, ওখানে পয়েন্ট দেওয়াই থাকবে, শুধুমাত্র সেটা একটু সাজিয়ে লিখতে পারলেই একটা বায়োগ্রাফি হবে। আর এডিটোরিয়াল লেটার নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায়, মাধ্যমিকের ক্ষেত্রে কি হয় যে এডিটোরিয়াল লেটার প্রথম প্যারাটা লিখলো, শেষ প্যারাটা লিখলো, মাঝেরটা লিখলো না, মানে একটা পোর্শন পুরোটা বাদ দিয়ে দিল, সেটা কিন্তু নাম্বার হবে না। তাই তো প্রভাত দা? শুধু ফরম্যাট লিখলে হবে না, মাঝে কিন্তু কিছু সাবজেক্ট ম্যাটার লিখতেই হবে, তাহলে লিখলে কিছু না কিছু নাম্বার পাবেই। আর এক্ষেত্রে ভয়ের কিছু নেই। সুতরাং সবাই একটু সাহস করে প্রথমত আমরা যখন বাংলা বলি, যদি গ্রামার ধরে নাও, এই মুহূর্তে তোমরা মনে হচ্ছে কিছুই না, আমরা যখন বাংলা বলছি তখন গ্রামার মেনটেন করছি না। সুতরাং যেটা মনে হচ্ছে সেটা লিখে প্র্যাকটিস করো, তারপর লিখে স্যারকে দেখিয়ে সেটা কারেকশন করতে করতেই কিন্তু আমরা মূল ফরম্যাটে বা আসল যেটা লিখতে হবে সেটা বা কারেক্ট ফর্মে আমরা চলে আসবো। সুতরাং তোমাদের ক্ষেত্রে কোনো সহজভাবে অবশ্যই নিজের মতো করে, প্রথমে অবশ্যই নিজের মতো করে, এবং ভুল হোক না, প্রথম ভুল করতে করতে ঠিক জায়গাতে বা পারফেক্ট জায়গাতে চলে আসবে, এবং চর্চা করতে হয়ে আসবে। না, আরেকটা জিনিস আছে যেটা বিশেষ করে এখন আমরা যে মাধ্যমিক খাতা দেখছি, তাতে দেখুন 10 নম্বরের যে রাইটিং স্কিল 30 নম্বর থাকে, তো 10 করে থাকে, কিন্তু আপনারা দেখবেন ওখানে প্রত্যেকটা নম্বর পাট করে এমন সুন্দরভাবে এক করা আছে। যেমন ধরুন একবার পড়েছিল সুকুমার রায়, মনে হচ্ছে সম্ভবত একবার পড়েছিল সুকুমার রায় প্যারাগ্রাফ, তো ওখানে বলছে যে সুকুমার রায় জন্মেছিলেন, ওখানে কিন্তু ওয়াজ বর্ন কথাটা ব্যবহার দেওয়া আছে পয়েন্টে, এবং কত সাল পর্যন্ত দেওয়া আছে, শুধু সুকুমার ওয়াজ বর্ন এত, এটা লিখলে হবে। আচ্ছা, এবারে আমরা বলছি বাবার নাম লিখতে পারলে, মায়ের নাম লিখতে পারলে, যদি হিজ ফাদার্স নেম বা হিজ ফাদার ইজ করেও দেয়, হিজ মাদার ইজ করেও দেয়, তাহলেও ওকে নম্বর দিতে হবে বলছে, ওখানে নাম্বার ভাগ আছে। আচ্ছা, এরপরে আপনার
ওর প্রতিটা ওয়ার্কস যেগুলো, সেই ওয়ার্কগুলো যেগুলো কি কি সাহিত্য লিখেছে, কাব্যগ্রন্থ লিখেছে, সেগুলো ওদের দেওয়া আছে কিছু কিছু পয়েন্ট, যে এই লিখেছে সেগুলো ওখানে শুধু অ্যাড করে দেয়, যে হি কম্পোজেস কি, হি রাইটস কি, টেক ডাউন ইত্যাদি, এরকম কোনো সেন্টেন্সটা এনিহাও ওই পয়েন্টসটাকে শো করে মানে তৈরি করতে পারলেই আপনার প্রত্যেকটা পয়েন্টেই 1 নম্বর করে আছে। আর একটা নাম্বার রাখা আছে বিফিটিং ওয়ার্ড ভোকাবুলারি করার জন্য, যে উপযুক্ত শব্দ প্রয়োগ করেছে কিনা, আর সিকোয়েন্সড। মনে করুন হয়তো কেউ যদি প্রথমেই বলে দিয়েছে এত সালে মরে গেছিল, শেষে বললো এত সালে জন্মেছিল, তাহলে সেই জায়গাটাকে একটু সিকোয়েন্সটা দেখার জন্য একটা ওইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভালো ছেলেদের বেশি ফলো আপ করা হয়। আমি বলছি সাধারণ ছেলেদের ক্ষেত্রে এই রাইটিংটা কোনো ওই ধরনের শুধু যে পয়েন্টসগুলো শো করা আছে সেগুলো দিয়ে সিম্পল ভার্বস ওই একই কোথায় ঘুরে আসছি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব বসাও, তারপর যে পয়েন্ট আছে সেটাকে ফলো আপ করে পুট আপ করো, দেখো প্রচুর সেন্টেন্স হয়ে যাবে এবং নম্বর হয়ে যাবে। আমি আপনাকে একবারে ভেরি সিম্পল একটা উদাহরণ যদি দিই, আমরা ছেলেরাই যে রাইটিংয়ের ভয় করছে, আমরা বলি, আমি একটু উদাহরণ দিই, হয়তো আপনাদের একটু বড় মনে হবে তোমাদের কাছে যে আমি একটু বেশি বকবক করছি, কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো তুমি যদি একটা ক্লাস 5-এর বাচ্চা হও, আর আমি যদি তোমার ক্লাস ইংরেজি শেখাতে যাই, যে রাইটিং নিয়ে যে তোমরা টেনশন করো, আমি সোজা উদাহরণ বলছি, আওয়ার ক্লাসরুম যদি মনে করো একটা প্যারাগ্রাফ হয়, তাহলে তুমি একটা 5-এর ছেলে হিসেবে তুমি লেখাটা শুরু করবে কেমন করে? তোমাকে আমি ক্লাসে বললাম যে আচ্ছা বলো তো তুমি ক্লাসে কি কি দেখতে পাচ্ছ, হয়তো 5টা ছেলে 5টা বললো, শুধু বলো কি দেখতে পাচ্ছ। কেউ বললো টেবিল, কেউ বললো চেয়ার, কেউ বললো বেঞ্চ, কেউ বললো ডোর, কেউ বললো উইন্ডো, বললো তো। এবার আপনি বাঁ দিকে সংখ্যাগুলো বলতে বললো, তোমরা কটা করে দেখতে পাচ্ছ, বেঞ্চ কটা, তাহলে বললো 5 উইন্ডোজ, 5 উইন্ডোজ কি 3 ডোর, 2 তোমার 20 বেঞ্চ বা এগুলো করলো। এরপরে তোমরা কোথায় দেখতে পাচ্ছ? তুমি তো লিখছো ক্লাসরুম, তাহলে ক্লাসরুমের মধ্যে দেখতে পাচ্ছ, মধ্যে হলে তাহলে ইন আওয়ার ক্লাসরুম, তাহলে 20 বেঞ্চেস ইন আওয়ার ক্লাসরুম হয়ে গেল। বাঁদিকে বাবা দেয়ার ইজ আর দেয়ার, একটা হলে ইজ ঘর, অনেকগুলো হলে আর ঘর, তাহলে দেয়ার ইজ এত 1 টেবিল ইন দ্য ক্লাসরুম, দেয়ার আর এত বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম। আমি বলছি একদম এরকম করে যদি ও এগিয়ে আসে, প্রথম রাইটিংটা শুরু করে, তাহলে তার সেরকম যেমন হবে। কিন্তু এখন যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের ক্ষেত্রে হয়তো ওইভাবে তার তৈরি করা সম্ভব না। আমি সেই জন্য বলছি যে পয়েন্টগুলো ওখানে দেওয়া থাকছে, সেই পয়েন্টগুলোতে ফার্স্ট তুমি সাবজেক্ট চুজ করো এবং তারপর ভার্বটা চুজ করো। এই দুটোকে আবার বলছি লাগাও, আর যে পয়েন্টগুলো দেওয়া যাবে সেই পয়েন্টগুলোকে তুমি যতটা পারো ইউজ করার চেষ্টা করো। হয়তো একটা সেন্টেন্সে ওয়ার্ডের মিসিং হয়ে যেতে পারে বা ভুল হতে পারে, হবে, কিন্তু আমরা সেই জায়গাগুলো খুব গুরুত্ব দিই না। যদি তুমি মৌলিক লেখো, যদি তুমি নিজের ভাষায় ছোট ছোট করে বাক্য তৈরি করে দিতে পারো, নিখুঁত করে দিতে পারো, আমরা কিন্তু এখন কিন্তু 10-এ 10 দেওয়া হচ্ছে, অতএব ভয়ের কোথাও জায়গা নেই। দাদা প্রসেসিং তো আরো সোজা। হ্যাঁ, ম্যাঙ্গোস বট করা আছে, হ্যাঁ, সর্টেড করা আছে, তাহলে আমরা ম্যাঙ্গোস আর বট ফ্রম মার্কেট, ম্যাঙ্গোস আর সর্টেড, এই শুধু এইরকম বসালেই একটা সাধারণ ছেলে রাইটিং এ বহুদূর অন্তত 6% 7% নাম্বার গ্রো করবে। আমি ছেড়ে দিলাম বিফিটিং ভোকাবুলারি, বিফিটিং মেকানিজম, অর্গানিজম সব বাদই দিলাম। তাহলে সাধারণ যে আপনার যেটা গ্রামের ভীতির ছেলেদের, ওই একই কথা বলছি, তোমরা সবসময় সহজ সরল বাক্য ওই যে পয়েন্ট দেওয়া আছে সেগুলোর থেকেই নেবার চেষ্টা করো, দেখো যথেষ্ট হয়ে যাবে। আর লক্ষ্মীদা বললেন যে কোন জিনিসের কোন ফরম্যাট হবে সেইটা শুধুমাত্র ফলো আপ করো। তবে একটা কথা বারবার বলে দিচ্ছি, আমাদের মাধ্যমিকে কিন্তু বা উচ্চ মাধ্যমিকে বারবার বলা আছে, শুধু ফরম্যাটটাকে হয়তো অনেকে বিভ্রান্ত করে যে তুই যদি কিছু না পারিস শুধু ফরম্যাটটা বসিয়ে দিয়ে চলে আসবে। ধারণা হয়ে গেছে, হ্যাঁ, এই ধারণাটা আছে, মানে শুধু ওই তোমার রিপোর্ট লিখবি তো মাথায় হেডিংটা দিয়ে দিবি আর 22 স্টাফ রিপোর্টার করে দিবি, প্লেসটা দিয়ে দিবি, লাস্টে আর কিছু লিখতে হবে না, নম্বর পেয়ে যাবি। বা লেটারে ঠিকানাটা দিয়ে দে, এখানে ঠিকানা দিয়ে দে, ইয়োর ফ্রেন্ড লিখে দে, নম্বর দিয়ে দেওয়া হবে না, একদম শূন্য, একেবারে শূন্য, মাথায় রাখো এটা। যে লেটারটা দেওয়া হবে সেই লেটারটার ফরম্যাট তো চাই, তার সাথে হচ্ছে যে তোমার
আর কন্টেন্ট কন্টেন্টটা কিন্তু ওই বিষয়ের উপরে হবে। তুমি বললে না ঠিক আছে পড়েছে গরু, তুমি এলিফ্যান্ট লিখলে, সেখানে কিন্তু হবে না। তুমি গরুই লেখো, বাক্য ভুল হোক, সেন্টেন্স ভুল হোক, ওয়ার্ড ভুল হোক, কিন্তু তোমাকে লেখো, তাহলেও তুমি কিন্তু ফরম্যাট, তখন কিন্তু ফরম্যাটটা কিন্তু নাম্বারটা পেয়ে তখন যাবে। ফরম্যাটের জন্য আরেকটা জিনিস ফরম্যাটের হ্যাঁ, নাম্বারটা পেয়ে যাবে। ফরম্যাটের নাম্বারটা গরু ভুল লিখো, গরু রচনা লিখছে, গরুরই লিখছে, বিষয় নিয়ে লিখছে, কিন্তু ভুল লিখছে, কিন্তু ওর ফরম্যাটটা যদি ঠিক থাকে তখন ফরম্যাটের নাম্বারটাও পেয়ে যাবে। কিন্তু ও বিষয়টাতে যায়নি, অথচ ফরম্যাটটা দিয়ে সাদা খাতা ছেড়ে দিল, বা অন্য কিছু লিখে দিয়ে চলে এলো বুদ্ধি করে, হবে না। না যে বলেছে মাস্টারের মাঝে কিছু লিখে দিবি, না ওইটা নম্বর কোনো রকম আমরা 0 হয়ে যাবে। এইটা খুব মানে বিশেষ করে মনে রাখতে হবে। আর আপনার রাইটিংয়ের ক্ষেত্রে আমরা আরেকটা যেটা জায়গায় এই এদের ক্ষেত্রে আমরা লেটারের ক্ষেত্রে দেখি, ছেলেরা যেটা খুব মারাত্মক ভুল করে দেখেছি, আপনার ঠিকানা বলেছে, ছেলের নাম বাবার নাম লিখে দিল, কেয়ার অফ দিয়ে দিল, ছেলের নিজে মানে মনে করুন বন্ধুকে চিঠি দিচ্ছে, ঠিক আছে বন্ধুর নাম লিখলো, কেয়ার অফ দিয়ে বাবার নামটা হয়তো লিখলো, লিখে করে দিলেন পুরুলিয়া, ব্যাস ছেড়ে দিল। কি করে দিল? কলকাতা। এডিটোরিয়াল ক্ষেত্রে সেটা বেশি দেখা যায়। এগুলো কিন্তু বিরাট সমস্যা হবে। তার কারণ হচ্ছে যেই হোক তাকে একটা নির্দিষ্ট ঠিকানা তাকে রাখতে হবে পুরোটাই। ওরকম হয় না যে আমি তুমি পুরুলিয়া বললে কোথায় পুরুলিয়া, চিঠিটা কি পুরুলিয়া বলে গোটা পুরুলিয়া খুঁজবে, সেটা হয় না। একটা নির্দিষ্ট এরিয়া, একটা নির্দিষ্ট স্ট্রিট বা রোড বা এই জায়গাটা দিতে হবে। তুমি পিনকোড না দিতে পারো, ক্ষতি নেই, তুমি ঠিক আছে পিনকোড হয়তো কলকাতা তুমি যাবে না। আমরা সাধারণত কি বলি জানো তোমাদেরকে, আমরা বলবো যদি বন্ধুকে চিঠি লেখো, তুমি তোমার বন্ধুর নামটাই লেখো, তোমার বন্ধুর, এবং বানানটা তুমি যে বন্ধুর বানানটা সহজ, হ্যাঁ তপন বানান সোজা, তপন লেখো, কেউ দেখতে আসবে না তোমার কে বন্ধু। তপন লিখে তপন মাহাতো লিখলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব সোজা বানান। বাবার নাম তপনের জায়গায় তরুণ লিখো, সোজা বানান লেখো, কেউ দেখতে আসবে না তপনের বাবার নাম তরুণ কিনা, কিন্তু লিখলে। এবারে তুমি যেখানে থাকো, তুমি সেই ঠিকানাটাতে একটা দিয়েছো মাথায়, তাহলে বন্ধুর ঠিকানাটা তুমি কোনো একটা গ্রামের কোনো একটা পোস্ট অফিসের নাম দিয়ে তুমি লিখো এবং পুরুলিয়ায় লেখো, কিংবা ডিস্ট্রিক্টটা শুধুমাত্র ব্যাঙ্কুড়া করে ছেড়ে দাও, কি অন্য কিছু করে ছেড়ে দাও, কলকাতা লিখবার দরকার নেই। কলকাতা লিখতে গেলে সমস্যা হচ্ছে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, এই সরি রোড লিখতে হবে, স্ট্রিট লিখতে হবে, এত নম্বর কোয়ার্টার নাম্বার হয়তো লিখতে হতে পারে, ওর দরকার নেই যাবার। তাহলে তোমার জানা চেনা, তোমার আত্মীয় বাড়ি, তোমার মামা বাড়ি আছে, তোমার মাসি বাড়ি আছে, তোমার পিসি বাড়ি আছে, সেই ঠিকানাটা পুট করে দাও, কেউ দেখতে আসবে না, বন্ধুর নাম রইলো, পুট করে দিলে ওই ঠিকানাটা, বরঞ্চ ঠিকানাটা যেন ঠিকঠাক মানে লিখতে হবে। কমপ্লিট পোস্টাল হ্যাঁ অ্যাড্রেসটা দিতেই হবে, ওই রকম ছেড়ে দিলাম বললে হবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছেলে মেয়েরা করছে, আমাদের দাগ দিয়ে দিতে হয়। এখন মানবিকতার খাতিরে অনেক সময় আমরা কিছু ছেলেকে এখন তো আমরা করেই দিই যে ঠিক আছে বাবা ও চেষ্টা করছিল, তো এটা জানে না বলে ছেড়ে দিয়েছে, কিন্তু এত বোকা বোকা করে দেয় অনেক সময়, হ্যাঁ সে বোঝা যায় যে ও একদমই মানে ওই জায়গাটায় মানে ইয়ে করছে, সেই জায়গাটায় এডিটোরিয়াল পার্টের কথাটা বলছিলেন। এডিটোরিয়াল ক্ষেত্রে যেটা হয়, ছাত্ররা বেশিরভাগ ভুল করে, টু দা এডিটার, তারপর কোনো একটা, অনেকেই বাংলা পত্রিকার নাম দিল, কিন্তু যখনই এডিটোরিয়াল বলবে অবশ্যই বাংলা পত্রিকা না, টু দা এডিটার। সহজ হচ্ছে দ্য টেলিগ্রাফ, সহজ, স্টেটসম্যান লিখতে পারো, এশিয়ান এজ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কিন্তু একটা স্ট্রিটের নাম, যেটা স্ট্রিটের নাম দেয় না, শুধু লিখলো টু দ্য এডিটার দ্য স্টেটসম্যান কলকাতা, আর কলকাতা কোথায় সেটা ওই স্ট্রিটের নাম যে কোনো একটা। ওই জন্য তোমরা কি বলছি, ধরো তোমার কোনো স্ট্রিটের নাম মনে পড়ছে না, ইন্ডিয়ার সব জায়গাতেই এমজি রোড আছে, এমজি রোড সব জায়গাতেই পাবে, যদি তাও না পারো নিজের নাম শর্ট নামটা ওখানে দিয়ে আর রোড করে দাও, তারপর কলকাতা দিয়ে দাও। হ্যাঁ একদম। যখন কোনো কিছু পাচ্ছ না তখন নিজের নামের শর্ট নামটা দিয়ে রোড করে দাও, কলকাতা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে সেই স্ট্রিটটা দেয় না, যার জন্য ঠিকানাটা অসম্পূর্ণ, ওই চিঠিটা যাবেই না। ওই ধারণাটা ওকে রাখতে হবে যে আমার চিঠিটা যেটা পৌঁছায়, যাবে বলে দিচ্ছি, অর্থাৎ ঠিকানাটা একটা যেন ফুল ফর্মে থাকে। ঠিক। আরেকটা বিষয় আলোচনা করার ভীষণ দরকার, সেটা হচ্ছে সিন 20 নাম্বার 20 মার্ক থাকে, প্রোজ হোক, পোয়েট্রি হোক বা পোয়েম যা আছে, সেগুলো স্যার প্রস্তুতি কিভাবে নেবে? সিন প্রথমেই বললাম, যদিও সিন হচ্ছে শুধু টেক্সটটা পড়ে যাও, গতবারে যে দুটো পড়েছে সেইটা তুমি অতটা গুরুত্ব না দিলেও হবে, কেননা ওই দুটো আসবে না, এটা ঠিক আশা করা যায় ওই দুটো আসবে না। বাকি যে 6টা রইল সেগুলো টেক্সটটা পড়ে যাও, ছোট ছোট টেক্সট, ক্লাস 10-এর মাত্র 3টা কবিতা থাকছে, 3টা প্রোজ থাকে, অত্যন্ত ছোট, সুতরাং ওগুলো যতটা পারো ডিটেলসে পড়ো,
তাতে তোমার গ্রামারে কাজ হবে, প্রিপোজিশনে কাজ হবে, সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। এবং এই উত্তর দেওয়ার ক্ষেত্রেই তার উত্তরটা দেওয়াই থাকে, সিনটা তোলাই থাকে টেক্সটটা, সুতরাং ওখান থেকে সহজে তুমি উত্তরটা খুঁজে পাবে বা তোমরা সহজে সেখান থেকে উত্তরটা খুঁজে পাবে। শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখতে হবে যে এখানে কোশ্চেনটা কী চেয়েছে। হ্যাঁ, আরেকটা যেটা আমাদের অনেক ছাত্র যেটা ভুল করে, যে খুব যারা একেবারে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট লার্নার, তাদের ক্ষেত্রে কি হয়, ওইখানটা প্রশ্নটাতে কি আসছে সেটা বোঝে না, সেটা বুঝতে পারে না। তো সেই প্রশ্নটা আগে কিন্তু বুঝতে হবে, প্রশ্নটা কি চাইছে, সেই অনুযায়ী ওখান থেকে লাইনটা তুলে দাও, তাতেও কিন্তু কিছুটা তোমাকে কনসিডার করা যাবে, কিছুটা কনসিডার করা যাবে না। আর একটা মাধ্যমিকের জন্য বলবো, যারা দেবে একেবারে ধরো এত সমস্ত করা বলা সত্ত্বেও তোমরা কিচ্ছুটে পাচ্ছ না, কিন্তু খালি রেখে আসবে না, ওখান থেকে সিন থেকে কোনো না কোনো পোর্শন লিখে আসবে আমি সিনের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই বিষয়ে একটা জায়গায় বোদেরকে বলে দিই, সেটা আনসিন সিন দুটোর ক্ষেত্রেই ঘটতে পারে। মনে করুন ট্রু ফলস দিয়েছে, তোমাদের এটা জেনে রাখা দরকার, খুব জরুরি এই বিষয়টা। খাতা দেখার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে। অনেক ছেলে মেয়ে দেখা যায় যে আমাদের বলা থাকে টি ফর ট্রু, এফ ফর ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দাও। তাহলে টি ফর ট্রু এর জন্য বা এফ ফর ফলসের জন্য 1 নম্বর, আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর থাকে, মোট 2 নম্বর থাকে। এবারে যদি কোনো ছেলে মানে যেটা ট্রু হবে সেটা হয়তো ফলস লিখে ফেলেছে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটাও ঠিক রেখেছে, কিন্তু 0 পাবে, ওকে কোনো নম্বর দেওয়া হবে না। আচ্ছা, এটা মাথায় রাখুন, খুব সাবধান, এটা তোমরা মাথায় রাখো। যে আবার রিপিট করছি, যে কোনো একটা ট্রু ফলস লিখতে যাচ্ছ, সেখানে প্রথমে যেটা মনে করো কোনো একটা উত্তর ট্রু হবে, কিন্তু তুমি কোনো কারণে ফলস লিখে ফেলেছো, ট্রু এর জায়গায় ফলস লিখেছো, কিন্তু তোমার সাপোর্টিং স্টেটমেন্টটা ট্রু এর পক্ষে ছিল, কোনো নম্বর পাবে না, যেহেতু ট্রু ফলসটা ভুলে গেছে। তেমনি আবার উল্টোটা, যদি ট্রু বা ফলস যেটা চাইছে সেটা ট্রুটা ট্রুই লিখেছো, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল হয়েছে, তাহলে 1 নম্বর পাবে। আমরা বারবার চাইছি, বা মাধ্যমিকের মডেল আনসার আমাদেরকে বারবার বলে দিচ্ছে যে আপনার যখন ছাত্ররা সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে, প্রপার ওয়ার্ডটা যদি লিখে দিতে পারে বা প্রপার ফেজটা যদি লিখে দিতে পারে, পুরো বাক্যটা যদি নাও যায়, পুরো সেন্টেন্সটা যদি নাও লেখে, ঠিক যে জায়গাটুকু দরকার হলো এটা ট্রু ফলসটা প্রুভ হয়ে যাবে, সেইটুকুও যদি বসিয়ে দেয়, তাকে আমরা ফুল মার্কস দেবো এবং দিতে বাধ্য। আমরা আলোচনা করতে করতে আমরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, বিভিন্ন দিকে আমাদের যে মতামত স্যাররা দিচ্ছেন, জানি তোমরা ফলো করছো, ভালো লাগছে নিশ্চয়ই। এবং তার সঙ্গে বেশ কিছু জিজ্ঞাসা মনের মধ্যে ভিড় করছে। মুখোমুখি হলে হয়তো স্যারকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা যেত, তবে সুযোগ আছে, চিন্তা নেই, মনে যা কিছু জিজ্ঞাসা থাকছে চটপট কমেন্টসে লিখে দেবো। আমরা পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করবো তোমাদের কমেন্টসের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর যদি দেওয়া যায়, পরবর্তী ক্ষেত্রে সুযোগ থাকে। যে আলোচনায় আমরা আসছিলাম যে আনসিন, স্যার আনসিন একটা এমন বিষয় যে একটা ভয়ের জায়গা, নাম্বার কাটা যাওয়ার, কারণ এটা জানা নেই কোথা থেকে কিভাবে আসবে। ঠিক তেমনি অন্যভাবে কিন্তু দেখতে গেলে ভালো ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা নাম্বার স্কোর করা যায়, যত ভালো আনসিন করতে পারবে তত তার নাম্বারটা বেড়ে যাবে। স্যার আনসিনটা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা বলি, আনসিন হলেও সেটা কিন্তু খুব একটা জটিল থাকবে না। জেনারেলি আমাদের মাধ্যমিক পরীক্ষায় যেটা দেয় সেটা খুব বড় দেয় না, ছোটোর মধ্যেই দেয়, এবং সেটা আমাদের জানার মোটামুটি যে সেটা পড়ে উদ্ধার করা যাবে না এরকম না, আমাদের 2-3 বার পড়তে হবে। আর আনসিন থেকে আরও গ্রামারের একটা পার্ট, ভোকাবুলারি, ওখানে 4টা ওয়ার্ড থাকে, সেইটা আমি বলেছি, প্রথমে বললাম যে সেটা একবার দেখে নিতে হবে, তারপর আনসিনটা 2-3 বার একটু ফুটিয়ে পড়ো, আর তারপর বাকি প্রশ্নগুলো করো, তোমরা দেখবে ঠিক ওখানে নিশ্চয়ই তোমরা তার উত্তরটা খুঁজে পাবে, ওটা থাকবেই। সুতরাং আনসিন নিয়ে অত ভাবনা যে আনসিন মানে আমি জানি না কিছু, বিরাট জটিল ইত্যাদি না। প্রথমে আমাদের এই ভাবনাটা রাখতে হবে যে ইংলিশ খুব জটিল না, এবং এই ভাবনা ধরে যদি আমরা এগিয়ে যাই বা তোমরা যদি এগিয়ে যাও, তোমরা দেখবে ঠিক যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সটটা ভালো করে পড়ো এবং তোমরা ঠিক তার উত্তরটা পাবে। সুতরাং ওটা যত প্র্যাকটিস হবে। মনে হয় স্যার যে এই আনসিনের ক্ষেত্রে কিন্তু রিডিং স্কিলটা একটা বড় ভূমিকা আছে। সেটা রিডিং স্কিলটা যার যত ভালো, সে তত তাড়াতাড়ি ওটা উদ্ধার করে আনসিনটাতে ঠিক করতে পারে।
স্যার যদি কিছু যোগ করে। খুব এই যে টেস্ট পেপারগুলো যে এখন বেরোবে, এই টেস্ট পেপারগুলো পরপর প্র্যাকটিস করে যাও তোমরা, এই কয়েক মাসের মধ্যে দেখবে আনসিনটা অনেকটা অনেক সহজ হয়ে idea উঠে পাও। এসছে, অনেক আইডিয়া চলে এসছে। অনেক সরল, টেস্ট পেপারটাকে ফলো করে অনেক সরল হয়ে যাবে। প্র্যাকটিস করা যাবে, অনেক সরল। তত অনেক সহজ সরল হয়ে উঠবে। সরল হয়ে উঠবে। বিষয়টা অনেক সরল হয়ে যাবে। আমরা যেটা আনসারের ক্ষেত্রে আগেই বলছিলাম, সিন ট্রু ফলসটা তো আমরা বললামই, যে এইভাবে সেই সিনের ক্ষেত্রেও যা ঘটবে আনসারের ক্ষেত্রেও সেইভাবেই ঘটবে, ওই নিয়মটা আমি বাদ দিচ্ছি। এরপরে যেটা হচ্ছে, আমাদের 6 নম্বর মাল্টিপল চয়েস থাকে আনসিনে, আর 6 নম্বরের মধ্যে 3টে ট্রু ফলস থাকে, তাহলে 3 দুগুণে 6, 12, আর 8 নাম্বার থাকে 2 নম্বরের ব্রড কোশ্চেন চারটা থাকে। 4টে থাকে, 4 দুগুণে 8 থাকে। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় আমরা দেখছি মাধ্যমিকের বেশ কয়েক বছর ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে যেটা লক্ষ্মীদা বললেন, যে খুব জটিল করে জায়গাটা দিচ্ছে না ওরা। কিছুটা ছেলেমেয়েরা যাতে নিজের মতো করে, মানে প্যাসেজটা যদি মানে আমি বলছি খুব সাধারণ ছেলেদের কথা বলছি, তারা যদি প্যাসেজটার গোটাটা মানে নাও করতে পারে, আবার বলছি চোখ যদি ঠিক রাখতে পারে এবং যদি সচেতনতা রাখতে পারে, নজরটা ঠিক রাখতে পারে, তাহলে দেখবেন, আমি তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, ভালো ছেলেরা নিজেদের মতো করে কোশ্চেনগুলোর, যেগুলো 2 নম্বরের ব্রড কোশ্চেন, সেগুলো ওরা নিজের মতো করে তৈরি করে নেবে, মানে নিজের ভাষায় উত্তরটা, টেক্সট থেকে উত্তরটা নিল, আনসিন প্যাসেজ থেকে উত্তরটা নিল, দিয়ে বাক্য গঠনটা হয়তো নিজেও নিজের মতো করে দিতে পারে। ওরা তো অবশ্যই ক্রেডিট পাবে, ফুল মার্কস। কিন্তু আমরা এমনও আমাদেরকে করতে হয়েছে, দেখা গেছে যে কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেটা দেখা গেছে যে ডাইরেক্টলি আনসিন প্যাসেজটা থেকেই পাওয়া যাচ্ছে, এবং সেইটা যদি ও ওই জায়গাটা ধরে ফেলতে পারে এবং পুরোপুরি যদি বসিয়ে দিতে পারে, তাহলেও কিন্তু ওই 1 নম্বর পেয়ে যাবে। তাহলে ওকে নজরটা রাখতে হবে যে যেখান থেকে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের শব্দগুলো আমার আনসিন প্যাসেজের কোন জায়গায় ওই শব্দগুলো ব্যবহার করছে, তার পাশাপাশি কি আছে, ওটা পাবেই, এটা আগে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, ওটা আনসিনের মধ্যে প্রশ্নের যে সমস্ত ওয়ার্ড দু একটা থাকবে, সেটা ওখানে কয়েকটা মিল পাবেই। হ্যাঁ, কারণ একটা কথা যে রিফ্লেক্টিভ আনসার তো থাকে না, তোমাদের ক্ষেত্রে ইনফরমেটিভ থাকে, রিফ্লেক্টিভ থাকে না। তাহলে তোমরা ওই ইনফরমেশনটা দেওয়া আছে, ইনফরমেশন থেকেই বার করে আনতে হবে, তাহলে ওখান থেকেই তোমরা ওই কোশ্চেনগুলো, 2 নম্বরের কোশ্চেনগুলো পাবে। ওইটা সব সময় লক্ষ্য করা। এবং ওই যে লক্ষ্মীদা বললেন যে টেস্ট পেপারটা যখন এখন প্র্যাকটিস করবে, এরপরে তোমরা ওইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করো, যে আমি যে কোশ্চেনের শব্দগুলো দিচ্ছি সেই শব্দগুলো আমার আনসিন প্যাসেজের কোথায় আছে। আমি খুব সাধারণ ছেলেদের জন্য বলছি, যারা অত্যধিক ইংরেজিকে ভয় পাও, তারা নজরটা রাখার চেষ্টা করো এবং সেই জায়গা থেকে শব্দগুলোকে বেছে নিয়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করো, বা ওই জায়গাটা ডাইরেক্ট দিতে পারো। হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু কাটাকাটি হবে, কিন্তু ঠিক আছে, তোমার 2 নম্বর শূন্য হবে না, অন্তত ওই জায়গায় 1-1.5 চলে যাবে। আর ভালো ছেলেরা তো নিজের মতো লিখবে, সে তো আছেই। আর ট্রু ফলসের ক্ষেত্রে আমরা ওটা বলে রাখলাম। আর মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই কথা বলবো, যে তুমি সিন প্যাসেজটার ক্ষেত্রে দেখো, হয়তো কোনো একটা রিপোর্ট দিয়েছে, একটা ডেট আর প্লেস দিয়ে শুরু করেছে, তলায় হয়তো কিছু লেখা নেই, তুমি ওই ডেট এবং প্লেস এবং ডেট দিয়ে শুরু করেছে, মানেই তোমাকে একটা মোটামুটি আন্দাজ করতে হবে এটা একটা রিপোর্টিং, কোনো একটা রিপোর্টিং আছে। তাহলে নিউজ পেপার রিপোর্টিং, তাহলে এখানে এরকম কোনো অপশন থাকতে পারে যে এটা টেক্সট স্টোরি, না নোভেল, না পোয়েম, না রিপোর্টিং, এরকম থাকতে পারে। সেই জায়গাগুলো ওই জায়গাগুলো থেকে একটু বুঝতে সুবিধা হবে। আর একটা হচ্ছে, যদি ইন জেনারেল থাকেও, তাহলে আপনার ওই ক্ষেত্রে ওর মাল্টিপল চয়েসের ক্ষেত্রে ওই কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছে সেটা শুধু দেখতে হবে। আর কিছু কিছু থাকে অনেক সময় একটু অঙ্ক করে নিতে হতে পারে, মানে হয়তো প্লাস মাইনাসের ব্যাপার হয়তো অনেক সময় থাকে, সেটা খুব কম, একটা হয়তো বড় জোর দিতে পারে। এই ক্যালকুলেশন করে দেওয়া বলতে আমি সোজা বাংলায় বলছি, ধরুন মনে করুন বলা হলো যে 1900 আপনার বললো যে ধরুন 1970 সালে রয়্যাল বেঙ্গল টাইগার্স ছিল 62টা, আমি 2024-এ দেখা গেছে 50টা। তাহলে এবারে ওইখানে ওকে অঙ্ক করে বলে দিল, ওকে কিন্তু ডাইরেক্ট হয়তো দিল না যে আচ্ছা 1924 সালে কতগুলো, 2024 সালে তুমি কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার পাচ্ছ, হয়তো দিল না, অপশনটা না দিয়ে করে দিল এটাকে বিয়োগ করে, যেটা হবে হয়তো মানে 72 থেকে 24 বিয়োগ করে 48 হবে। তাহলে হয়তো বললো যে আচ্ছা বর্তমানে কতগুলো টাইগার বেড়েছে, এটা তো বলে দিল, বা কমেছে, তখন ওইটাও বিয়োগ করে হয়তো অনেক সময় দেয়। সেটা খুব জোর 1-2টা হবে। সাধারণভাবে যেটা আমি সাম আপ করছি সেটা হচ্ছে, ভালো ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত 2-3 বার মন দিয়ে পড়ো, কোথায় কোথায় বিশেষ বিশেষ ইনফরমেশনগুলো আছে সেগুলোকে একটু দেখো। আর আনসিন প্যাসেজের ওয়ার্ডগুলো আগে মাথার মধ্যে নেবার চেষ্টা করবে। ওইভাবেই আবার বলছি যে যদি অ্যাডভার্ব দেয় তাহলে অ্যাডভার্বটাকে দিকে তাকাও, যদি নাউন থাকে নাউনটার দিকে তাকাও, খোঁজার চেষ্টা করো, একটা পাবে। আর
তোমার আর যারা খুব সাধারণ ছেলে তাদেরকে আবার বলছি, তুমি ওই কোশ্চেনের ওয়ার্ডগুলো বা এই জায়গায় ওয়ার্ডগুলোকে খুঁজে চেষ্টা করো কোন দিক থেকে কোশ্চেনটা করেছে, সেই জায়গাটাকে মোটামুটি একটা নিয়ে এসে সেই জায়গায় একটা সাম আপ করবে, চেষ্টা করবে যাতে একটা সেন্টেন্স ঠিকঠাক হয়, তাহলে অনেকটা সুবিধা পাবে বলে আমি মনে করছি। একটা বিভিন্ন সাবজেক্টিভ বিষয় নিয়ে বা নাম্বারের যে ডিভিশন আছে, বিভাজন আছে, সেগুলো নিয়ে বিস্তারে আলোচনা করলাম আমরা। আমার মনে স্যার একটা প্রশ্ন আছে। বলুন। সেটা হচ্ছে যে আপনারা দুজন অভিজ্ঞ শিক্ষক আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করছেন। একজন শিক্ষকতা করেন গ্রামের একটা স্কুলে, থাকেন শহরে। আবার ঠিক তেমনি ভাবে যদি লক্ষ্মীকান্ত বাবুকে ভাবি যে শহরের স্কুলে উনি পড়ান, কিন্তু মূলত গ্রামের ছেলে। আমরা যখন ভালো ছেলে, সাধারণ ছেলে বিষয়টা আনছি, আমি ঠিক অন্যভাবে প্রশ্নটা ঘুরিয়ে বলতে চাইছি যে শহরের ছেলে আর গ্রামের ছেলে, এই দুটো প্রস্তুতি কি ভিন্ন হতে পারে বা ভিন্ন হয়? যেমন ধরুন, আমি আনফিনের ক্ষেত্রেই বলছি, যদি আমরা একটু স্টাডি করে দেখি 2021-এ পরীক্ষাটা হয়নি, বাকি অন্য বছরে ঠিক তার আগের বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাগজের কোনো নির্ধারিত রিপোর্টকে তুলে ধরে আইনফিনটা এসেছে। জেনারেলি তাই করে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হয়, সেক্ষেত্রে ইংরেজি পেপার যারা, নিউজ পেপার যারা পড়ে, স্বাভাবিকভাবে এই জায়গাটাতে তাদের একটু advantage এগিয়ে থাকে। এবং এই প্রবণতাটা শহরে দেখা যায়, গ্রামে তুলনামূলক কম। এইটা যদি একটু দুজনেই ব্যাখ্যা করেন যে গ্রামের ছেলে আর শহরের ছেলে, এটা যদি একটু। না, আপনার শহরের ছেলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাচ্ছে, সে হয়তো পেপারটাও পায় বা তার বাবা মা হয়তো, সবার ক্ষেত্রে বলবো না, শহরেরও আপনার দেখবেন হয়তো কিছু ছেলে মেয়ে আছে যাদের হয়তো বাবা পেপার কিনে দিতে পারে না বা এমন হতে পারে, বা হয়তো এবারে সেই ক্ষেত্রে সেই ছেলেটিকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু লাইব্রেরি যাওয়াটা ছেলেটা ভুলে যাচ্ছে। ওই জায়গায় গেলে ওখানে কিছু পেপার পাবে, সেখানেও পড়াশোনা করে আসুন, তাহলে তো ওর একটা পার্সেন্টেজ হবে। আমি শহরের ক্ষেত্রে বলছি, গ্রামের ক্ষেত্রেও রুরাল লাইব্রেরি আছে কিছু কিছু জায়গায়, যদি সেখানে না দেওয়া হয় বা না থাকে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। কিন্তু তারা একটা জিনিস করতে পারে যে আজ হয়তো আমি বলছি আমি একটু শহরে থাকি, এখন আমার স্কুলকে আমি বললাম যে আমার ছেলেদের আমার স্কুলের যে লাইব্রেরি রুম থাক বা না থাকে, একটা কমন রুমে ছোট করে রেখে সেই জায়গায় যদি আমার স্কুল একটা করে ইংলিশ পেপার প্রোভাইড করে, অন্তত যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সেই বছরটার, তাহলে সেই ক্ষেত্রেও তারা সেই জায়গাটায় আরেকটা সুবিধা হবে, স্কুলের মধ্যে যদি তারা পেপারটা পড়ে এবং সেখানে মাস্টারমশাইদেরকে পাওয়ার সুযোগটাও পাবে, তাহলে তখন তারা হয়তো বললো স্যার আছে এই যে এইটা পড়লাম, এই জায়গাটায় এই ওয়ার্ডটা পাচ্ছি না, এটা কি মানে, সেটাও হেল্প হবে গ্রামের ছেলেদের ক্ষেত্রে। আমি বলবো চেষ্টা একটা ফ্যাক্টর, নিজের চেষ্টা, সে গ্রাম হোক শহর হোক গরিব বড়লোক কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নিজের চেষ্টা, নিজের আগ্রহটা যদি থাকে সে মাস্টারমশাইয়ের কাছ থেকে আদায় করে নেবে। আমি আবার বলছি যে আপনি একটা পেপার স্কুল প্রোভাইড করলে ভালো হয় সব ছেলে, সাধারণ গ্রামের ক্ষেত্রে বিশেষ করে, এবং সেই ইংলিশ গ্রামারটা বিশেষ করে 10-এর ছেলেদের জন্য বা 12-এর ছেলেদের জন্য, হয়তো ধরুন যারা 25 সালে মাধ্যমিক দেবে তাদের 24 সালের পেপারটা প্রোভাইড করলে, 1 বছর প্রোভাইড করলে হবে, তার মানে ওই ইংরেজি পেপারটা প্রোভাইড করে যেতে হবে আর কি, মানে বছরই তো মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে, তার মানে ইংরেজি একটা পেপার প্রোভাইড করুক, জেনারেলি টেলিগ্রাফ করলেও যথেষ্ট হয়ে যাবে, টাইমস অফ ইন্ডিয়া যে কোনো একটা পেপার প্রোভাইড করতেই পারেন। আর গ্রামের ক্ষেত্রে আমি ওটাই বলবো বিশেষ করে, বা যাদের গ্রামের রুরাল লাইব্রেরি আছে তারা লাইব্রেরিয়ানকে গিয়েও রিকোয়েস্ট করতে পারে সে আমাদের গ্রামের সাথে ছেলে মেয়েদের সাথে একটা যদি এরকম পেপার রাখা যায় এবং আমরা সেইভাবে এখানে ইচ্ছে শক্তি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখন অনেক ছেলের কাছে মোবাইল ফোন আছে, গ্রামের ছেলের কাছে নেই বললে ভুল হবে, আপনি যেটা বললেন হ্যাঁ বলুন স্যার, যদি এই বিষয়টা বলেন, মানে এখন গ্রাম আর শহর তো গ্রাম আর শহর এখন একাকার, এখন গ্রাম আর শহর আলাদা করা যাবে না। দেখবেন গ্রামের ছেলেও প্রচুর ভালো ছেলে বেরোচ্ছে, ভালো নাম্বার পাচ্ছে। এখন সবার কাছে মুঠোফোন থাকার ফলে সব জায়গায় পুরো ওয়ালটা তাদের মুঠোর মধ্যে চলে এসছে। সুতরাং তাদের যদি ইচ্ছাটা থাকে, এই যে আমরা বারবার ইচ্ছা শক্তির উপর জোর দিচ্ছি, তারা কিন্তু ওখান থেকে যথেষ্ট ইনফরমেশন পাবে বা সমস্ত কিছুই পাবে। সুতরাং সেখান থেকে তারা প্র্যাকটিস করতে পারে। আর পেপার যদি একেবারে হাতে পায় তাহলে সেটা তো খুবই ভালো। যদি না থাকে, যদি না পায়, তাহলে কোশ্চেন ব্যাংক যদি প্র্যাকটিস করে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক, তাহলে আনসিনের ক্ষেত্রে যে আমরা ভয়টা ভাবছি সেই ভয়টা থাকবে না, সেটাও এই পেপারের মতোই চলে আসবে।
সহজ হয়ে আসবে। একদমই ঠিক। আমি আমার একটা সাধারণ কথাই বলি, যে একটা কথা আছে না, যে মা ছেলে কাঁদলে মা দুধ দেবেই। তাহলে আমি ছেলেদেরকে বলবো, তুমি তোমার আগ্রহটা তৈরি করো, চাহিদাটা তৈরি করো এবং সিনসিয়ারলি করো, এবং তুমি শিক্ষকদের কাছে যাও, বারবার যাও। 2বার 4বার হয়তো ফেরত হবে, ঠিক আছে, কিন্তু বারবার গেলে একটা শিক্ষক কখনোই তোমাকে ফেরত করতে পারবেন না। এবং তুমি সেখান থেকে সাহায্যটা বেশি নেবার চেষ্টা করো সেই শিক্ষকের কাছ থেকে, কারণ তোমার ক্লাসে যে শিক্ষক পড়ান, তিনি তোমার টোটাল একটা স্টাডি করছেন, তাকে তোমাকে 5 থেকে 10 পর্যন্ত দেখছে, একটা স্টাডি করছে, এবং তার নজরে আছে ছেলেটি কেমন, কি করলে তার কোন দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা আছে, বা কোন জায়গাটা ছেলেটা দক্ষ বেশি, বা কোথায় ওর ডেফিসিয়েন্সিগুলো আছে, আমরা কিছুটা তো পর্যবেক্ষণের মধ্যে রাখি এবং পাই। আমরা ভালো ছেলেকেও যেমন বলি আরেকটু ভালো করা যাবে, এই জায়গাগুলো তুই ফলো কর, এই খাতার মধ্যেই পেলাম, তেমনি আবার একটি খারাপ ছেলেকেও বলা যায়, না বাবা এই দিকটা দেখ না, একটু এগিয়ে কর, এরকম করে হয়। তাহলে আমি বলবো সবসময় মানে টিচারের কাছে এসো। শিক্ষক ছাড়া তোমাকে যদি কেউ সাহায্য করা না থাকে, শিক্ষক আছেন, শিক্ষক সাহায্য করবেন, কেন করবেন, সবাই করবেন। আর ছেলের ইচ্ছা শক্তি থাকলে শিক্ষক কখনোই না করতে পারবেন, অবশ্যই এগিয়ে কখনো উনি সবসময় এগিয়ে আসবেন। দেখা হচ্ছে আবারও। সবাইকে ধন্যবাদ, নমস্কার, এবং বিদায় নিলাম এবারের মতো। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন বিষয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোনো চিন্তা করে করো মন না, দিয়ে পড়াশোনা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। এবং সবার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে।